সকল তীর্থ তুমি বেল পাতা, তুমি আমার সুখের সংসার অন্তকালের চিতা, তুমি মাগো ভারতবর্ষ পৃথিবীর জীবন, বাবা কই মা তুমি আমার বাঁচন মরণ। शिवाय नमः। ओम नमः शिवाय नमः। हर हर महादेव। बाबा ভবঘুরের একটা নতুন ভ্রমণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। শ্রাবণ মাসের একটা সকাল, তখনও রোদ ছিল। তারপরে রোদ চলে গিয়ে হঠাৎ করে আকাশে চলে এলো কালো মেঘ। সেই সমস্ত কিছুকে অগ্রাহ্য করে আমরা তারা মায়ের ডাকে সাড়া দিয়ে আজকে চলেছি তারাপীঠ। অম্বিকা কালনা স্টেশন থেকে আমরা চলে এসেছি ব্যান্ডেল জংশন। সেখান থেকেই আমরা ট্রেন ধরব। ব্যান্ডেল পৌঁছাবার পর সময় এগিয়েই চলল, প্রায় 1 ঘন্টা। তারপরে এই যে ট্রেনের দর্শন আমরা পেলাম। ট্রেন খুব কম সময়ের জন্যই দাঁড়াবে, তাই হুটোপাটি লাগিয়ে দিয়েছে লোকজন। আমরা রীতিমতো চিন্তায় যে কি হবে। যাই হোক, ট্রেনে উঠে একটা সুন্দর সফর করে আমরা অবশেষে নেমে পড়েছি রামপুরহাট জংশনে। তখন আর তর সইছে না, মনে হচ্ছে কতক্ষণে তারা মায়ের দর্শন পাবো। ঘন কালো মেঘ আকাশে আস্তে আস্তে আরো কালো হয়ে উঠছে। আমরা সেই সমস্ত কিছুকেই অগ্রাহ্য করে ফেলেছি, কারণ আমরা তো মায়ের দর্শন করতে যাচ্ছি, তাই আর ভয় কিসের, মা তো সঙ্গে আছেই। ব্যাস, একটা টোটোকে রিজার্ভ করে ফেললাম। অলরেডি গুঁড়ি গুঁড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দেখলাম টোটো যদি আমরা নর্মালি নিতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর এত দেরি তো করা যাবে না, তাই রিজার্ভই করতে হলো। পথে যেতে যেতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। সেটা আস্তে আস্তে আরো বাড়ছে, বলা যেতে পারে মুষলধারে। তারাপীঠ রোড ধরে আমরা চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। এই হলো বামাখ্যাপার জন্মভিটে আটলা, এর ওপর দিয়েই যেতে হবে তারাপীঠ। এখানেও আপনারা অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন, এবং সেগুলো বেশিরভাগই নতুন তৈরি হয়েছে। তারাপীঠ সরণির সামনে আমরা চলে এসেছি। তারপরে চলেছি আমাদের হোটেল বিনাপানির উদ্দেশ্যে। আমাদের হোটেল ছিল বিনাপানি ডিলাক্স 1। আমরা অনলাইনে বুকিং করেছিলাম। তারপরে চলে এসেছি রিসেপশনের সামনে। সেখানে কিছু ফর্মালিটিস সেরে আমরা আমাদের রুমে এবার ঢুকছি। রুম ট্যুরটা আপনাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে নিই। প্রচন্ড গরমের কারণে আমরা এসি রুমই নিতে বাধ্য হয়েছিলাম, আর রুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আমরা আসার আগে রুমটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা হয়েছিল। রুমে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে জামা কাপড় খুব সুন্দর করে রাখা যাবে। এবং দেখুন, আপনারা দুদিকে রাখতে পারেন, একদিকে পরিষ্কার জামা কাপড়, একদিকে ইউজ করা জামা কাপড়। খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে এটা। ঘরে সময় কাটাবার জন্য একটা টিভিও ছিল। এছাড়া এই ঘরটার বিশেষত্ব হলো যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার সাথে খুব সুন্দরভাবে ফল সিলিংটা সাজানো ছিল। এখানে একটা চেঞ্জিং রুমও ছিল। প্রথমে আমরা খেয়াল না করলেও পরে দেখলাম যে এটা চেঞ্জিং রুম। যদিও আমরা ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ব্যালকনি হবে, কিন্তু এটা ব্যালকনি নয়, এটা একটা ছোট্ট মতো চেঞ্জিং রুম। আপনারা পুরো ফ্যামিলি নিয়েও কিন্তু এখানে খুব ভালোভাবে থেকে যেতে পারবেন।
এবার বাথরুমটা একটু দেখে নিন, এখানে গিজার রয়েছে, কিন্তু সারাদিনে 2টো টাইমই গিজার চলবে এবং আপনার যখন দরকার হবে এই 2টো টাইমের মধ্যে তখন আপনারা রিসেপশনে বলে দিতে পারেন। ব্যাস, খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এবার চলেছি মায়ের দর্শন করতে। তারাপীঠ সরণির মধ্য দিয়ে আমরা চলেছি মায়ের মন্দিরে। দুধারে অনেক দোকানপত্র রয়েছে, এখানে আপনারা পুজোর অনেক সামগ্রী এছাড়াও মায়ের ছবি, প্রসাদ অনেক কিছুই পাবেন। শ্রাবণ মাস বলে মানুষের ঢল একটু বেশি, তাই এই জনস্রোত ঠেলে আমরা অবশেষে চলে এলাম জীবিত কুণ্ডের কাছে। এই জীবিত কুণ্ড ঘিরেও রয়েছে হাজারো ইতিহাস। তারপর আমরা তারা মায়ের গোশালার মধ্য দিয়ে চলেছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। এই দিন সন্ধেটায় আমরা তারা মায়ের আরতি দেখব বলেই ঠিক করেছিলাম। তারপর আমরা দেখতে থাকলাম আস্তে আস্তে মানুষের জনজোয়ার শুরু হলো, প্রচন্ড ভিড়। যে জায়গায় আমরা বসেছিলাম সেখান থেকে রীতিমতো বেরোতে আমাদের কালঘাম ছুটে গেছিল। আর এখানে মাঝে মাঝে মুখরিত হয়ে উঠছিল জয় তারা প্রতিধ্বনি। রেলিং এর সামনে বসে আমরা 2-1 বার মায়ের দর্শন পেয়েছিলাম। এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো আছে, সেটাতেই আমরা আরতিটা খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম। আরতি দেখা হলে আমরা তারপর মন্দির চত্বর থেকে কিছু খাবার দাবার সেরে নিয়ে চলে এসেছিলাম হোটেলে। আজকের দিনটা এই পর্যন্তই, এইভাবেই কাটলো। পরের দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দ্বিতীয় দিনের সকাল, তারাপীঠ থেকে আমরা চলেছি আজকে কিছু সাইট সিইং করতে। ভোর 4টের সময় মন্দিরে গিয়ে আমরা মায়ের পুজো দিয়ে এসেছিলাম। সেই ছবি আপনাদেরকে দেখাতে পারছি না, এই কারণে আমরা ক্যামেরাটা নিয়ে যেতেই ভুলে যাই, তাই দেখানো হলো না। আমরা চলে এসেছি নলাটেশ্বরী মন্দিরে। এটি একটি সতীপীঠ, যেখানে মায়ের নলি পড়েছিল। এখানে মায়ের ত্রিনয়ন এবং স্বর্ণের জিভ। মন্দিরে সংরক্ষিত রয়েছে মায়ের কণ্ঠনালী। প্রতিদিন মায়ের স্নানের পর মঙ্গল আরতির ঠিক আগে মায়ের এই অঙ্গ ভক্তদের মধ্যে প্রদর্শিত হয়। স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী। ব্রাহ্মণী নদী তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদি করে প্রতিষ্ঠিত হন দেবী ললাটেশ্বরী। স্থানটি রামায়ণ কাহিনীর সঙ্গেও যুক্ত। টিলাতে সীতার চুল আঁচড়ানোর দাগ আছে ও কড়ি খেলার গর্তও আছে এখানে। কবিগুরু বলেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা। এইরকমই একটা সবুজের মধ্য দিয়ে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। কিন্তু পথেই সাক্ষাৎ হয়ে গেল ময়ূরাক্ষী নদীর সাথে। এমন লোভ কি আর সামলানো যায়? তাই নেমে একটু ফটোশুট, একটু ভিডিও না হয় হয়েই গেল। তার সাথে আপনারাও দেখে নিন এই বর্ষায় ময়ূরাক্ষী কেমন ফুলে ফেপে উঠেছে। এবারে আমরা চলে এসেছি বক্রেশ্বরে, যেখানে দেবী সতীর ভ্রূযুগলের মধ্যবর্তী অংশ বা তার মন এই অঞ্চলে পতিত হয়েছিল, যখন ভগবান বিষ্ণু শিববিহীন দক্ষযজ্ঞে স্বেচ্ছায় প্রাণ বিসর্জনকারিণী সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিলেন। এছাড়াও এখানে দেখতে পাবেন অনেকগুলো উষ্ণ প্রস্রবণ, যেগুলোর এক একটার উষ্ণতা এক এক রকম। বক্রেশ্বর শব্দটা লোকালয়ে পুজো করা হয় শিবের নাম থেকে। বক্রের অর্থ হলো বাঁকানো। পৌরাণিক কথায় বলা হয় যে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানের সময় সত্যযুগে অষ্টবক্র মুনি ইন্দ্রের দ্বারা অপমানিত হয়েছিলেন এবং এতটাই অপমানিত হয়েছিলেন যে তার দেহে 8টি পঙ্গু বিকশিত করেছিলেন।
শ্রাবণ মাসে এখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের, তাই পুজো তো এখানে দিতেই হবে। একটা ডালা নিয়ে আমরা চলেছি মন্দিরের ভিতর। আমাদের পুরোহিত মশাই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন মন্দিরের কাছে। এইটিকে বলা হয় শ্বেতগঙ্গা। এইখান থেকে ঘটি করে জল নিয়ে বাবা বক্রেশ্বরের মাথায় ঢালার রীতি রয়েছে। শ্রাবণ মাস, তাই আমাদেরকে লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বাবার মাথায় জল ঢালবার জন্য। আগে দেখে নিন, এই যে বক্রেশ্বর অষ্টবক্রমণি, যার নাম বক্রেশ্বর বাবা, যার নাম চলে এসেছেন। আর নিচে আছে, হাত দিয়ে একটু নিচে দিয়ে হাতটা দিবেন, মহাদেব স্নান করেন। একটু হাতটা নিচে দিয়ে দেবেন, শিবলিঙ্গ নিচে আছে, মহাদেব স্বয়ংসম্ভূ শিব, বুঝলেন। এখানে ভক্তকে বড় বড় ভগবান রয়েছে, যার নাম বক্রেশ্বর। এই অষ্টবক্রমণি নাম অনুসারে বক্রেশ্বর। এখানে ভক্তের পুজো হয়, সেই ভক্তের পুজো ভগবান সন্তুষ্ট হয়। একটা গড়ি পড়ে ভক্ত ভগবান এক জায়গায় আছে বিরাজমান। হ্যাঁ, ওম বিষ্ণু শ্রী বিষ্ণু সৎসৎ বৈদ্য শ্রাবণ মাসে পক্ষে গুরু পূর্ণিমা তিথ নাম গোত্রগুলো মনোচ্চারণ করুন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে সর্ব মনস্কামনা পূর্ণার্থে বক্রেশ্বর তীর্থে স্নানেন বন্ধুরকম অষ্টবক্র বক্রেশ্বর মহাদেবায় ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব। বাবা সবটাই দিতে হর হর মহাদেব। সর্বমস্কার পূর্ণ করুন, সর্বকিছু রাখুন, শান্তিকে গর্বের নাশ করুন, সব হর হর মহাদেব। বিজং দেবী 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 নমস্তে এতে মন্ত্র পুষ্প পুষ্পমাল্যং দেবী জয় দুর্গায় নমঃ। জয় মা মাকে দিয়ে নমস্কার জানিয়ে পাতা আমাকে পাঠ করে দিচ্ছি। জয় মা এরপরে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে, সেটা হলো বোলপুর। যদিও বোলপুরে বিশাল কিছু দেখবার আশা আমরা করিনি, সামান্য সোনাঝুরি হাটে একটু ঘুরবো, কিছু কেনাকাটা করব, এই মতলব নিয়েই আমরা পৌঁছে গেছিলাম বোলপুর। কারণ রবিবার ছিল, অলরেডি ক্যাম্পাস বন্ধ থাকবে, সেটা আমরা জানতামই। তাই সোনাঝুরি হাটেই একটু ঘোরাঘুরি করে নিলাম। আমরা এবারে চলে এসেছি কঙ্কালেশ্বরী মন্দিরে। এটাও মায়ের একটা সতীপীঠ। বীরভূমের এই 5টা সতীপীঠের মধ্যে এটাও একটা। এখানে মায়ের কাঁখাল বা কোমরের অংশ পড়েছিল। আমরা মাকে প্রণাম করতে চলে গেলাম। এখানে দেখলাম কিছু পুজো হচ্ছিল, বেশ কতগুলো পুরোহিত এখানে বসে মায়ের পুজো নিচ্ছিলেন এবং ভক্তি ভরে পুজো করছিলেন। মায়ের যে কাঁখালটি এখানে পড়েছিল, সেই কাঁখালটি এই জলাভূমির মধ্যেই রয়েছে, তাই এই জল খুবই পবিত্র। এখানে হাত বা মুখ ধোয়া কিন্তু যায় না। তারপরে আমরা মন্দির চত্বরটা একটু ঘুরে নিয়েছিলাম। এই মন্দিরের চারিদিকে রয়েছে সবুজ গাছগাছালিতে ঘেরা। এছাড়া কোপাই নদী এইখানেই বয়ে চলেছে এবং এই কোপাই নদী আরতির ব্যবস্থাও কিন্তু খুব সুন্দরভাবে করা আছে। এরপর আমরা চলে এসেছিলাম লাভপুরের দেবী ফুল্লরার মন্দিরে। এইখানে সতী মায়ের নিচের ঠোঁট পড়েছিল। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই, রয়েছে একটা শিলাখণ্ড। সেই শিলাখণ্ডই দেবী রূপে পূজা করা হয়। আর এই মন্দিরের পাশে রয়েছে একটা বিরাট পুকুর।
হনুমান নাকি এখান থেকেই 108খানা পদ্ম সংগ্রহ করেছিলেন রামচন্দ্রের জন্য, রামচন্দ্রের দুর্গাপুজোর জন্য। এই মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দ গিরি। এই মন্দিরে একটি শিবের ঘরও রয়েছে, যেখানে মহাদেবের পুজো হয়। বর্তমানে মন্দিরটা নির্মাণ করেছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা চলে এসেছিলাম নন্দিকেশ্বরী মাতার মন্দিরে, যেটা সাঁইথিয়াতে অবস্থিত। এইখানে সতী মায়ের গলার হার পড়েছিল এবং এখানকার পরিবেশ খুব সুন্দর, সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা। এখানে একটি প্রাচীন বটগাছ রয়েছে, তার নিচে রয়েছে একটি শিলাখণ্ড। বলা হয় সেই শিলাখণ্ডের নিচেই নাকি রয়েছে সতী মায়ের অংশ। এরপর আমরা চলে এসেছিলাম আটলা গ্রামে, যে গ্রামটি বামাখ্যাপার জন্মস্থান এবং এই গ্রামেই বামাখ্যাপার জন্ম হয়েছিল। 1244 সনের ফাল্গুন মাসের এক শিব চতুর্দশীর তিথিতে বামাখ্যাপার এখানে জন্ম হয়। তারপর আমরা তারাপীঠ ফিরে এসেছিলাম এবং শিবতারা প্যাঁড়া ভান্ডার থেকে নিয়ে নিয়েছিলাম কিছু অরিজিনাল ক্ষীরের প্যাঁড়া। তারাপীঠে অনেক জায়গায় আপনারা প্যাঁড়া পাবেন দেখতে, কিন্তু অরিজিনাল ক্ষীরের প্যাঁড়ার যদি সন্ধান করে থাকেন তাহলে অবশ্যই এখানে চলে আসুন, এখানে কেজি দরে ভালো প্যাঁড়া পেয়ে যাবেন। সন্ধ্যাবেলায় আমরা আবার মন্দির চত্বরে উপস্থিত ছিলাম এবং আজকে আমরা মা তারাকে শীতল ভোগ নিবেদন করেছিলাম। যদিও আমাদের এই ভোগের সমস্ত আয়োজন করেছিল অয়ন চ্যাটার্জি। আপনারা যদি তারাপীঠ যান তাহলে অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মায়ের দর্শন আর পুজোর ব্যবস্থা খুব ভালোভাবে ও আপনাদের জন্য করে দেবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন।